হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স এগেইন তোমাদের সবাইকে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা তোমাদের সামনে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ চাইল্ড প্যাডাগজি উপরে যে টপিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের টপিকটি নিয়ে আজকে তোমাদের সাথে আমরা ডিসকাশন করব। আমরা এর পূর্বে ক্লাস 1 করে নিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই ক্লাসটি দেখে নেবে। এবং তোমরা জানো আমরা টেটের প্রত্যেকটি সাবজেক্ট সিলেবাস ধরে টপিক ধরে আমরা তোমাদের জন্য ক্লাস নিয়ে আসব। তোমরা অবশ্যই প্রথম থেকে আজকের এই সেশনটি দেখার চেষ্টা করবে এবং অবশ্যই আশা করি এখান থেকে হেল্পফুল হবে। কারণ বন্ধুরা, এক্সামে প্যাডাগজি থেকে 30 মার্কস আসবে, তো এখানে ভালো মার্কস ক্যারি করলে অবশ্যই আমরা এক্সামে ক্র্যাক করতে পারবো। তাই আমরা পুঙ্খানুপুঙ্খ ডিসকাশন এবং এমসিকিউ টাইপ সলিউশন, প্রথমে ডিসকাশন দেন আমরা এমসিকিউ টাইপ সলিউশনও করে নেব। তবেই তোমাদেরও হেল্প হবে, এটা আমাদের আশা। এবং তোমরা এটাও জানো যে আমরা তোমাদের সাথে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আমাদের ক্লাসের প্রত্যেকটি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো তোমরা যারা এখনও টেলিগ্রামে জয়েন হওনি ওইখানে জয়েন করে নাও, তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটি পিডিএফ তোমরা উইদাউট এনি কস্ট ওইখান থেকে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তো ফ্রেন্ডস, চলো সময় নষ্ট না করে আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে এবং কিছু ডিসকাশনের পরে আমরা অবশ্যই তোমাদের সামনে সলিউশন অর্থাৎ এমসিকিউ টাইপের যে সলিউশন ওগুলি নিয়ে আসব। তো ফ্রেন্ডস, প্রথমেই আজকে আমরা মিনিং অফ গ্রোথ কি এটা নিয়ে কিছুটা ডিসকাশন করব। আমরা জানি বন্ধুগণ, ব্যক্তি জীবনের মূল লক্ষ্য হলো পরিবেশের সঙ্গে অভিযোজন। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযোজনে যে তিনটি উপাদানের বিশেষ ভূমিকা দেখা যায় তা হলো বৃদ্ধি অর্থাৎ গ্রোথ, তারপর আসে বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট, অ্যান্ড দেন আসে পরিণমন অর্থাৎ ম্যাচুরেশন। এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি পরিবেশের সঙ্গে অভিযোজনে সক্ষম হয়। এখানে আমরা মিনিং অফ গ্রোথের কথা বলবো। তো এই যে আর্নল্ড জোন্স একজন মনোবৈজ্ঞানিক, উনি বলেছেন, একজন শিক্ষাবিদ বলেছেন যে দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বলে গ্রোথ। দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে গ্রোথ অর্থাৎ বৃদ্ধি বলে। যেখানে শিশুর উচ্চতা বৃদ্ধি হবে, দেখো আমরা এখানে ডিসকাশন রেখেছি যে সাইজ, হাইট, ওয়েট, পাওয়ার। তো এখানে দেখো উচ্চতা বৃদ্ধি হবে, ওজন বৃদ্ধি হবে, হাতের দৈর্ঘ্য বৃদ্ধি হবে ইত্যাদি মাধ্যমে ব্যক্তির অর্থাৎ একটি শিশুর মধ্যে গ্রোথ আসে। অ্যাকর্ডিং টু ক্রো অ্যান্ড ক্রো বলেছেন, এখানে সংজ্ঞা দিয়েছেন। দেখো এখানে বলছে রেফার্স টু স্ট্রাকচারাল অ্যান্ড সাইকোলজিক্যাল চেঞ্জেস, ফিজিওলজিক্যাল অর্থাৎ শারীরিক চেঞ্জ, পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে শিশুর বৃদ্ধি ঘটবে। এবং শিশুর যে শারীরিক বৃদ্ধি, ওই বৃদ্ধির সাথে ডেভেলপমেন্টের অবশ্যই রিলেশন আছে। তো বৃদ্ধি এবং বিকাশ উভয়ই শিশুর জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রোল প্লে করে। তারপরেই শিশুর মধ্যে কি আসে? পরিণমন আসে অর্থাৎ ম্যাচুরেশন আসে। তারপর বন্ধুগণ আমরা আরো বলতে পারি আকার ও আয়তনে বেড়ে যাওয়াকে কি বলে? বৃদ্ধি বলে। আকার ও আয়তনে বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলে। আর বৃদ্ধির ধারণাটা কেবলমাত্র দৈহিক বা শরীরের মধ্যেই, অর্থাৎ দৈহিক বা শরীরের মধ্যে কি থাকে? সীমাবদ্ধ থাকে এই যে গ্রোথ অর্থাৎ বৃদ্ধির যে বিষয়টা। এবং বন্ধুগণ আরেকটি জিনিস মনে রাখবে, এখানে এমসিকিউ টাইপে আসে এক্সামে, বৃদ্ধি মেজারেবল অর্থাৎ পরিমাপযোগ্য। বৃদ্ধিকে আমরা পরিমাপ করতে পারি, বৃদ্ধি পরিমাপযোগ্য। বৃদ্ধির একটা পরিমাণ থাকে, বৃদ্ধিকে পরিমাণগত বলা হয়ে থাকে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কথা হচ্ছে, বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে থাকে। একটা নির্দিষ্ট বয়সের পরে বৃদ্ধি অর্থাৎ আকারে এবং আয়তনে মানুষ কিন্তু আর বেড়ে ওঠে না। একটা নির্দিষ্ট বয়স পরে কি হয়? গ্রোথ অর্থাৎ বৃদ্ধি যেটা, এটা থেমে যায়। কিন্তু বিকাশ কন্টিনিউয়াস প্রসেস। ডেভেলপমেন্ট আমরা জানি জন্ম থেকে মৃত্যুর যে সময়, ওই সময় পর্যন্ত মানুষের জীবনে ডেভেলপমেন্ট বিকাশ হতে পারে, কিন্তু গ্রোথ একটি নির্দিষ্ট সময়ে গিয়ে থেমে যাবে। এই যে বৃদ্ধি, এটা কি? এটা একটি কমপ্লেক্স একটা প্রসেস, একটা পদ্ধতি। এবং এই বৃদ্ধিটা একটি সিকোয়েন্স, বৃদ্ধি যেটা শিশুর জীবনে ঘটে থাকে, এটা একটা সিকোয়েন্স প্যাটার্নেই হয়ে থাকে। এমন নয় যে দুটি হাত আছে, একটি হাতের বৃদ্ধি হচ্ছে, অন্য হাতটি বৃদ্ধি হচ্ছে না, এরকমটা সম্ভব নয়।
তো তাই এটা এখানে বলা হচ্ছে সিকোয়েন্স এবং একটা প্যাটার্ন অনুসারে প্যাটার্নকে লক্ষ্য করেই কি এটা চলতে থাকে মানুষের দেহের যে বৃদ্ধি, একটি শিশুর দেহের বৃদ্ধিটা। এবং এই যে গ্রোথ এখানে দেখো এখানে বলেছে ইজ নট এ কন্টিনিউয়াস প্রসেস, এটা কন্টিনিউ চলবে না, এটা ম্যাচুরিটি আসলে এটা কি এটা স্টপ হয়ে যাবে, থেমে যাবে। এবং এই যে বৃদ্ধিটা এটা হেরিডিটি, এনভায়রনমেন্ট এটার উপরে কি করে, এটার উপরে কিন্তু নির্ভর করে। বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে কি ঘটে, মানব শরীরে একটা শিশুর শরীরে কি ঘটে, বৃদ্ধি ঘটে। বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই কি ঘটে, বৃদ্ধি ঘটে থাকে। তবে বন্ধুগণ একটা জিনিস মনে রাখতে হবে যে শিশুর দেহের যে বৃদ্ধি এটা তো আমরা পার্থক্য লক্ষ্য করি। প্রত্যেক শিশুর যে দেহের যে বৃদ্ধি এটা কিন্তু সম পরিমাণে হয়ে থাকে না। একই দিনে জন্মগ্রহণ করা দুটি শিশুর যে শারীরিক বৃদ্ধি এটি একই রকম হবে এটা আমরা বলতে পারি না, এটার মধ্যে কি থাকে, ডিফারেন্স থাকে। কেন? কারণ আমরা দেখো প্রথমেই করে নিয়েছিলাম বংশধারা ও পরিবেশের একটা প্রভাব আছে। তো একই পরিবেশে বাস করলেও কিন্তু ডিফারেন্স থাকবে। কেন? কারণ হেরিডিটি কিন্তু এক হবে না উভয় শিশুর মধ্যে। এবং এখন আসছে কি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রিন্সিপালটা কি। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রিন্সিপালে দেখো এখানে বলছে যে ডেভেলপমেন্ট একটা কি একটা প্যাটার্ন, একটা সিকোয়েন্স এটা ফলো করে। ডেভেলপমেন্ট জেনারেল টু স্পেসিফিকে যায়, সাধারণ থেকে নির্দিষ্ট দিকে ধাবিত হয়। সাধারণ জিনিসটা আগে আমরা জানি, তারপর একটি নির্দিষ্ট দিকে যাই। এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি 1 থেকে 10 পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন সাবজেক্ট পড়ছি, 12 পর্যন্ত। কলেজে যাওয়ার পরে কি হচ্ছি, 12-এও আমরা আর্টস সায়েন্স কমার্স ভাগ হয়ে আসছে। কলেজে গিয়ে তারপর আমরা অনার্সও করতে পারছি একটি নির্দিষ্ট সাবজেক্টে। তো দিনের পর দিন কি নির্দিষ্ট হয়ে যায়। তারপর একটি টপিকের উপরে কি করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত মানুষ লাভ করে। তাহলে এটাই এখানে দেখো এখানে বলা হচ্ছে যে জেনারেল টু স্পেসিফিক, এটা আমরা বুঝতে পেরেছি। এখন বলছে যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ইয়েস, আমরা এর পূর্বের ক্লাসও করে নিয়েছি যে ডেভেলপমেন্ট একটা কন্টিনিউয়াস প্রসেস এবং গ্রোথ যেটা এটা একটা কমপ্লেক্স প্রসেস। গ্রোথ ইজ বোথ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। গ্রোথ যেটা বৃদ্ধি এটা পরিমাপযোগ্য, অর্থাৎ কোয়ান্টিটেটিভ পরিমাণযোগ্য, এবং কোয়ালিটিও অবশ্যই গুণগত থাকে গ্রোথের মধ্যে। গ্রোথ ইজ এ প্রোডাক্ট অফ দ্য ইন্টারাকশন অফ দ্য অর্গানিজম অ্যান্ড এনভায়রনমেন্ট। ইয়েস, যেটা আমরা বলেছি হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের এবং কি বংশধারার কি একটা ইন্টারাকশনের মধ্যেই যে ইন্টারাকশন যে প্রোডাক্ট, এটাই হচ্ছে গ্রোথ। এবং এই যে গ্রোথ, চাইল্ডের একটা শিশুর যে গ্রোথের স্টেজ আছে, বিভিন্ন সব স্টেজে কিন্তু শিশুর যে গ্রোথ রেট এটা সমান থাকে না। 4টা এই যে এখানে বলছে দেয়ার ইজ 4 ক্যারেক্টারিস্টিক স্টেজ অফ গ্রোথ ফ্রম বার্থ টু অ্যাডাল্ট। তো এখানে কি বলা হচ্ছে, র্যাপিড গ্রোথ ইন ইনফেন্সি। ইনফেন্সির সময়ে কি হয়, র্যাপিড গ্রোথ হয় শিশুর মধ্যে, মানে শৈশবকালে শিশুর মধ্যে যে গ্রোথ অর্থাৎ বৃদ্ধি এটা র্যাপিডলি হয়, একটু স্পিডে হয়। তারপর একটু স্লো হয়, স্টেডি হয়, এটা মিডল চাইল্ডহুডে কি হয়, একটু স্লো হয়। র্যাপিড গ্রোথ ডিউরিং পাবার্টির সময় আবার কি হয়, র্যাপিডলি গ্রোথ হয়। পাবার্টি মিন্স বয়ঃসন্ধিকালে র্যাপিড গ্রোথ আবার আমরা শিশুর মধ্যে লক্ষ্য করি, এবং এটা অ্যাডাল্ট স্টেজে গিয়ে আবার স্লো ডাউনে চলে আসে। তো বন্ধুরা, এই ছিল ডিসকাশন। এখন আমরা এমসিকিউ টাইপে যাব। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে আমাদের ডিসকাশন তোমাদের কতটা হেল্প করছে। ডিসকাশন করলে মেবি হেল্পফুল হবে, তাই আমরা ডিসকাশন রাখছি। প্যাডাগজি এরকম একটা সাবজেক্ট যেখানে ডিসকাশন ছাড়া যদি আমরা শুধুমাত্র এমসিকিউ টাইপ নিয়ে আসি মনে হয় ভালো হবে না, তাই আমরা ডিসকাশন রাখছি। তোমরা অবশ্যই বাড়িতে আরও পুঙ্খানুপুঙ্খ পড়ার চেষ্টা করবে। আমরা যতটা পারছি আমাদের ছোট্ট ক্লাসে ডিসকাশন রাখছি। যদি তোমরা বলো যে ডিসকাশন আরও বাড়াতে, আমরা অবশ্যই আরও ডিসকাশন বাড়াতে পারবো। তো ফ্রেন্ডস, চলো এখন আমরা কিছু প্রবলেম সলভ করে নিই। প্রবলেম সলভের মাধ্যমে আমরা জানি লার্নিং বাই ডুইং যেটা, এটাই আমাদেরকে অনেকটা হেল্প করে। তো প্রবলেম সলভিংয়ের মাধ্যমে আমরা সবচেয়ে বেশি শিখতে পারি। তাই এখন আমরা তোমাদের সামনে প্রবলেম নিয়েছি, তোমরা সলভ করো। অবশ্যই পারবে। কনফিডেন্টলি তোমরা লাস্ট পর্যন্ত প্রত্যেকটি কোশ্চেন এবং আনসার অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে। অ্যাক্টিভলি পার্টিসিপেশন তোমাদেরকে হেল্প করবে এবং আমাদেরও ভালো লাগে তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন। ইয়েস ফ্রেন্ড, যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো।
এবং তোমাদের সাপোর্ট আমাদেরকে অনেকটা হেল্প করবে এবং ভবিষ্যতে আমরা তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ক্লাস আনতে আমরা সচেষ্ট সর্বদা থাকব। তো বন্ধুরা, প্রথম কোশ্চেন কি বলছে? ইন্ডিভিজুয়াল লার্নার্স ডিফার ফ্রম ইচ আদার। একজন শিক্ষার্থী থেকে অন্য আরেকজন শিক্ষার্থীর যে পৃথক থাকে অর্থাৎ আলাদা থাকে, যে ডিফারেন্স থাকে, এটা কোন সেক্টরে? এখানে যে 4টি অপশন দেওয়া আছে, কোনটাতে আমরা দেখব যে প্রিন্সিপাল অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে, নাকি রেট অফ ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য থাকবে, নাকি সিকোয়েন্স অফ ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য থাকবে, নাকি জেনারেল ক্যাপাসিটি ফর ডেভেলপমেন্টের মধ্যে থাকবে? এখানে কোন অপশনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট বলা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্সটা দুইটা শিশুর মধ্যে দুজন শিশুর মধ্যে যে ডিফারেন্স থাকবে, ওই ডিফারেন্সটা কোন বিষয়ে থাকে এখানে? তো প্রিন্সিপাল অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা তো সবার ক্ষেত্রে সমান প্রিন্সিপাল হিসেবে চলে। সিকোয়েন্সও সমানভাবেই চলতে থাকে সিকোয়েন্স। কারণ কোনো একজন শিশু যদি তার 2 থেকে 5 বছর বয়সের মধ্যে যে জিনিসটা শেখার দরকার ছিল ওইটা যদি সে শিখতে না পারে, তাহলে কিন্তু তার লার্নিংয়ের মধ্যে কি এফেক্ট পড়বে, সে পরবর্তী স্টেজে গিয়ে সাফার করবে। তাহলে সিকোয়েন্সটা সবার ক্ষেত্রে ঠিক থাকতে হবে, ঠিক থাকাটা দরকার। জেনারেল ক্যাপাসিটি, যে সাধারণ ক্যাপাসিটি ফর যে কিটা বিকাশের জন্য, তো এটাও এখানে হবে না। তো এখানে রেট অফ ডেভেলপমেন্ট, যেটা ডেভেলপমেন্টের যে রেট, যে স্কেল ধরে একটি যদি স্কেলের পরিমাপে করি আমরা, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট সবার জীবনে সমানভাবে ঘটতে না। তো তাই আমরা এখানে অপশন বি রাইট আনসার হবে। ইয়েস, অপশন বি হবে রাইট আনসার। রেট অফ ডেভেলপমেন্ট, এটা এখানে ইন্ডিভিজুয়াল লার্নারের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? কোশ্চেন নাম্বার 2 বলছে এভরি লার্নার ইজ ইউনিক, অর্থাৎ প্রত্যেকটি শিশু ইউনিক থাকে, একে অপর থেকে আলাদা থাকে। তো অপশন 4টি দেওয়া আছে, 4টি অপশন পরে বুঝে তারপর তোমরা আনসার করো। অপশন এ বলছে যে দুজন লার্নারের মধ্যে যে এবিলিটি, যে ইন্টারেস্ট, এটা কি থাকবে? অ্যালাইক, অর্থাৎ ডিফারেন্স থাকবে। লার্নার ডু নট হ্যাভ এনি কমন কোয়ালিটিস, কমন কোয়ালিটি থাকবে না বলছে। এখানে অপশন বিতে বলছে যে দুজন লার্নারের মধ্যে কমন কোয়ালিটি কিছু থাকবে না। অপশন সিতে বলছে যে কমন কারিকুলাম ইজ নট পসিবল, শিশুদের শিক্ষার জন্য কমন কারিকুলাম পসিবল নয় বলছে এখানে। তারপর অপশন ডিতে কি বলছে? ইট ইজ ইম্পসিবল টু ডেভেলপ দ্য পটেনশিয়াল অফ লার্নার্স ইন এ হেটারোজেনিয়াস ক্লাস, বলছে যে সাধারণত যে আমরা ক্লাস স্কুল কলেজে চলে ওই ক্লাসের মাধ্যমে এখানে বলছে যে পসিবল নয় ডেভেলপমেন্ট করা শিশুদের। তো বন্ধুগণ, যে এভরি লার্নার ইজ ইউনিক, এটা যদি আমরা সঠিক আনসারে যাই তাহলে আমরা ঠিক করব এখানে অপশন এ তে ঠিক করব আমরা। অপশন এ হবে এখানে রাইট আনসার। নো টু লার্নার্স আর অ্যালাইক, অর্থাৎ দুজন শিশু একরকম হবে না। তাদের যে ইন্টারেস্ট, তাদের এবিলিটি, তাদের যে ট্যালেন্ট, প্রতিভা, ক্ষমতা, তাদের ইচ্ছা অনিচ্ছা, এগুলি একে অপরের থেকে আলাদা থাকতেই পারে। তাই আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে অপশন এ। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? ডেভেলপমেন্ট অফ কনসেপ্ট ইজ প্রাইমারিলি এ পার্ট অফ, যে ডেভেলপমেন্টের কনসেপ্ট এটা কিসের অংশ? এটা কি ইমোশনাল ডেভেলপমেন্ট, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, নাকি সোশিয়াল ডেভেলপমেন্ট? তো তোমরা আনসার করো তাড়াতাড়ি। তো বন্ধুরা, ডেভেলপমেন্টের যে কনসেপ্টটা এখানে হবে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট অফ কনসেপ্ট ইজ প্রাইমারিলি এ পার্ট অফ ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। ফিজিক্যাল তো গ্রোথের মধ্যে পড়বে, ফিজিক্যাল ডেভেলপমেন্টও অবশ্যই শিশুর জীবনে ইম্পর্টেন্ট, সোশিয়াল ডেভেলপমেন্টও ইম্পর্টেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্টও ইম্পর্টেন্ট। বাট এখানে ডেভেলপমেন্টের যে কনসেপ্ট এটা প্রাইমারিলি, এটা সাধারণভাবে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টেরই অংশ। কোশ্চেন নাম্বার 4 বলছে হেরিডিটি ইজ কনসিডার্ড অ্যাজ এ সোশিয়াল স্ট্রাকচার, যে বংশগতি এটা একটি সামাজিক কাঠামো। তো এখানে 4টি অপশন দেওয়া আছে, এটা কি প্রাইমারি, সেকেন্ডারি, ডাইনামিক, নাকি স্ট্যাটিক? তোমরা আনসার করে দাও তাড়াতাড়ি।
বন্ধুগণ, প্যাডাগজি বাড়িতে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি কনসেপ্ট ভালোভাবে বুঝতে হবে, তারপরে তোমরা আনসার করতে পারবে। তো বলবো, আমাদের ক্লাসে তো আমরা যতটা পারি তোমাদের সামনে ডিসকাশন রাখবো, যতটা পারি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো এখানে কোশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তরটি হবে স্ট্যাটিক, অপশন ডি। তোমরা যদি আমাদের ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফলো করো, আশা করি তোমাদের সিলেবাস আমরা অনেকটা শেষ করব এবং তোমরা অনেকটা হেল্পফুল হবে আমাদের সাথে থাকলে। তো তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের ক্লাসের মাধ্যমে আমরা যে সমস্ত এমসিকিউ তোমরা এখান থেকেই শিখে নেওয়ার চেষ্টা করবে। কোশ্চেন নাম্বার 5 বলছে, দ্য মোস্ট ইন্টেন্স অ্যান্ড ক্রুশিয়াল সোশিয়ালাইজেশন টেক্স প্লেস। সোশিয়ালাইজেশন শিশুর মধ্যে যে হয়, সামাজিকীকরণ, এটা যে মোস্ট ইন্টেন্স অ্যান্ড ক্রুশিয়াল প্লেস কোনটা? 4টি অপশন দেওয়া আছে, যে থ্রু আউট দ্য লাইফ অফ এ পার্সন, নাকি ডিউরিং অ্যাডোলেসেন্স, নাকি ডিউরিং আর্লি চাইল্ডহুড, নাকি ডিউরিং অ্যাডাল্টহুড। তো সামাজিকীকরণ কোন স্টেজে সবচেয়ে বেশি শিশুর মধ্যে হয়? এখানে রাইট আনসার কি হবে? কোশ্চেন নাম্বার 5 এ এখানে রাইট আনসারটি হবে ডিউরিং অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্সের সময়ে সামাজিকীকরণ ক্রুশিয়াল স্টেজ থাকে একটা শিশুর জীবনে। নেক্সট কোশ্চেন বলছে, দ্য স্টেটমেন্ট, এটা একটি স্টেটমেন্ট যে ম্যান আর জেনারেলি মোর ইন্টেলিজেন্ট দেন ওমেন। পুরুষরা মহিলাদের থেকে বেশি বুদ্ধিমান। এই যে বক্তব্যটা, এটা কি ট্রু, নাকি মেবি ট্রু, নাকি শোজ জেন্ডার বায়াস? এখানে কি জেন্ডার বায়াসনেস দেখতে পাচ্ছি আমরা? নাকি ইজ ট্রু ফর ডিফারেন্ট ডোমেইনস অফ ইন্টেলিজেন্স, নাকি এটা বিভিন্ন ক্ষেত্রে আমরা এটাকে সত্যি বলতে পারি? তো এখানে সঠিক উত্তরটি কি হবে? হ্যাঁ বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি। এখানে জেন্ডার বায়াসনেস আমরা লক্ষ্য করছি, কারণ ম্যান আর জেনারেলি মোর ইন্টেলিজেন্ট দেন ওমেন, এটা বলাটা ঠিক নয়। অবশ্যই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এই সমাজের মধ্যে আমরা লক্ষ্য করি। পুরুষ থেকে যেমন মহিলারা বুদ্ধিমান হতে পারে, মহিলারা থেকেও পুরুষরা বুদ্ধিমান হতে পারে। তো এখানে আমরা যদি এরকমটা কনসেপ্ট আমাদের মধ্যে রাখি, তাহলে এটাকে জেন্ডার বায়াসনেস বলা হবে। অর্থাৎ সবার মধ্যেই ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, হয়তোবা কেউ কারো থেকে একটু কম, কেউ কোনো ফিল্ডে স্পেশাল এবিলিটি থাকে, অন্য কোনো ফিল্ডে স্পেশাল এবিলিটি থাকে। কোশ্চেন নাম্বার 7, আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড হেল্পস। একটি শিশুর যে জীবনের বিকাশের নীতি, এটা শিক্ষককে সহায়তা করে কোন ক্ষেত্রে? তো তোমরা 4টি অপশন দেখো এবং আনসার করার চেষ্টা করো। এই যে অপশন এতে বলছে আইডেন্টিফাইং দ্য সোশিয়াল স্ট্যাটাস অফ লার্নার। সোশিয়াল স্ট্যাটাসটা আইডেন্টিফাই করা যায় কিসের মাধ্যমে? প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টের মাধ্যমে বলছে। আইডেন্টিফাইং দ্য ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা জানা যায় বলছে। তারপর বলছে অপশন সিতে রেশনালাইজিং হোয়াই দ্য লার্নার অর টু বি টট, কেন শিশু শিক্ষা গ্রহণ করবে এইটার জানা যায়। অ্যান্ড অপশন ডিতে বলছে এফেক্টিভলি ক্যাটারিং টু দ্য ডিফারেন্ট লার্নার স্টাইল অফ লার্নার্স, এবং বলছে ক্যাটারিং করা যায়, অর্থাৎ ভালোভাবে পরিচর্যা করতে পারবে শিক্ষক যদি জানতে পারে তার কোন পদ্ধতিতে তাকে শিক্ষা দান করলে সে ভালোভাবে বুঝতে পারবে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টের মধ্যে। তো কোনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে? এখানে অবশ্যই অপশন ডি হবে, কারণ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টের মধ্যে যদি এফেক্টিভলি ক্যাটারিং করতে হয় একজন শিক্ষক, তার শিক্ষার্থীকে যদি ভালোভাবে তাকে যদি বোঝাতে হয় কোনো কিছু, তাহলে কি করতে হবে? তার লার্নিং স্টাইল অফ লার্নার্স, এটার মধ্যে আমরা জানি ডিফারেন্ট থাকে এবং ডিফারেন্ট স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে ডিফারেন্ট শিশুদের ক্ষেত্রে। তাই আমরা এখানে আনসার করব অপশন ডি, এফেক্টিভলি ক্যাটারিং টু দ্য ডিফারেন্ট লার্নিং স্টাইলস অফ লার্নার্স। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেনে বলছে ইন হুইচ স্টেজ ইজ এ ফিজিক্যাল গ্রোথ র্যাপিড। ফিজিক্যাল গ্রোথটা র্যাপিডলি হয় নিচের কোন স্টেজে? এখানে 4টি স্টেজ দেওয়া আছে, আর্লি চাইল্ডহুড দেওয়া আছে, ইনফেন্সি দেওয়া আছে, অ্যাডোলেসেন্স দেওয়া আছে, অ্যান্ড স্কুল এজও দেওয়া আছে। তো এখানে 4টি অপশন থেকে সঠিক উত্তরটি কি হবে? ইয়েস ফ্রেন্ড, এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, ইনফেন্সি। ইনফেন্সিতে ফিজিক্যাল গ্রোথ র্যাপিডলি হয়, দ্রুত হয়। নেক্সট কোশ্চেন, লং টার্ম মেমোরি ইজ থ্রু। দীর্ঘমেয়াদী স্মৃতি অর্থাৎ ভালো স্মৃতি অনেক দিন মনে রাখতে পারে কোন পদ্ধতিতে? দেখো, লার্নিং বাই রিডিং।
রিডিংয়ের মাধ্যমে অর্থাৎ রিডিং পড়ার মাধ্যমে যদি শিখে, নাকি লিসেনিং শোনার মাধ্যমে যদি শিখে। লার্নিং বাই মাল্টি সেন্সরি অর্গান। মাল্টি সেন্সরি আমাদের যে সেন্স আছে, বেশিরভাগ সেন্স অর্গানকে কাজে লাগিয়ে যদি শিখি। নাকি ডিতে বলছে লার্নিং বাই ভিজুয়ালাইজিং, নাকি ভিজুয়ালাইজিং অর্থাৎ দেখে। তো এখানে সঠিক উত্তরটি কি হবে? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এক্সামের জন্য। তো এখানে রাইট আনসারটি হবে অপশন সি, লার্নিং বাই মাল্টি সেন্সরি অর্গান। যদি আমরা যত বেশি আমাদের অর্গানগুলিকে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আমাদের 5টি ইন্দ্রিয় আছে, আমাদের ইন্দ্রিয়গুলিকে যত বেশি আমরা ইনভলভ করতে পারবো কোনো কিছু শেখার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, তখনই আমরা ওই জিনিসটাকে সবচেয়ে বেশি দিন, অনেক দিন মনে রাখতে পারবো। নেক্সট কোশ্চেন, চাইল্ড ডেভেলপমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ এ ফিল্ড অফ স্টাডি। চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ শিশুর যে বিকাশের যে অধ্যয়নের যে ক্ষেত্র, যে ফিল্ড, এটাকে কিসের স্টাডি বলা হয়? অপশন এতে বলছে এক্সামিনস চেঞ্জ ইন হিউম্যান এবিলিটিস, হিউম্যান এবিলিটিকে এক্সামিন করে। নাকি সিক্স টু এক্সপ্লেইন বিহেভিয়ার অ্যাক্রস দ্য লাইফ স্পান, নাকি জীবন বিকাশের মাধ্যমে মানুষের যে বিহেভিয়ার, যে আচরণের পরিবর্তন, এটাকে ডিফাইন করে। নাকি কম্পেয়ার চিলড্রেন টু অ্যাডাল্ট টু সিনিয়র, নাকি চিলড্রেন সময় অর্থাৎ শিশু ছোট থেকে অ্যাডাল্টে যাওয়ার যে স্টেজটা, ওই স্টেজটাকে ডিফাইন করে। নাকি অ্যাকাউন্টস ফর দ্য গ্রাজুয়াল ইভলিউশন অফ দ্য চাইল্ডস কগনিটিভ, সোশিয়াল অ্যান্ড আদার ক্যাপাসিটিস, নাকি কগনিটিভ, সোশিয়াল অ্যান্ড আদার ক্যাপাসিটিসকে অ্যাকাউন্ট করার জন্য, ডিফাইন করার জন্য এই যে শিশুর যে চাইল্ড ডেভেলপমেন্ট, এটার সংজ্ঞা দেওয়া হয়েছে, যে অধ্যয়ন করার যে বিষয়টা। তো এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসারটি হবে অপশন ডি, অ্যাকাউন্টস ফর দ্য গ্রাজুয়াল ইভলিউশন অফ চাইল্ডস কগনিটিভ, সোশিয়াল অ্যান্ড আদার ক্যাপাসিটিস। কগনিটিভ ডেভেলপমেন্ট শিশুর মধ্যে হতে হবে, সোশিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড আদার ক্যাপাসিটিসগুলা, এই সবগুলিই চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে পড়ে। তো চাইল্ড ডেভেলপমেন্ট বলতে আমরা এগুলি বুঝি, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড আদার অনেক ক্যাপাসিটিসগুলা শিশুর মধ্যে বিকাশ লাভ করে গ্রাজুয়ালি, ধীরে ধীরে শিশুর মধ্যে এগুলি বিকাশ লাভ করে। ওই যে বিষয়গুলা, এগুলি আমরা শিশুর যে বিকাশ অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্টের যে কনসেপ্ট, ওই কনসেপ্টে আমরা এগুলি স্টাডি করে থাকি। কোশ্চেন নাম্বার 11 বলছে হিউম্যান ডেভেলপমেন্ট। এটা হিউম্যান ডেভেলপমেন্ট কি কোয়ান্টিটেটিভ, নাকি কোয়ালিটেটিভ, নাকি আনমেজারেবল, নাকি বোথ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ? তো তোমরা অবশ্যই এই আনসারটি পারবে। যারা প্যাডাগজি একদিন হলেও পড়েছো, অবশ্যই এই আনসারটাকে তো তোমরা পারবে। ইয়েস। তো এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসার হবে অপশন ডি, বোথ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ। ইয়েস, যে শিশুর যে একটি মানব অর্থাৎ শিশুর জীবনের যে বিকাশ, এটাকে আমরা কি করতে পারি, অর্থাৎ এটি পরিমাণগত থাকে, পরিমাণগত দিকও থাকে, গুণগত দিকও থাকে, কোয়ান্টিটেটিভও আছে, কোয়ালিটেটিভও আছে। হ্যাঁ, এখানে কি বলছে দেখো, টয় এজ, খেলনা বয়স, খেলার বয়স বলতে কোন এজটাকে এখানে বোঝানো হয়েছে? আর্লি চাইল্ডহুডকে, লেট চাইল্ডহুড আছে, বেবিহুড আছে, অল অফ দিস আছে। তো এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসারটি হবে ইয়েস, এখানে হবে আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুডকে তোমরা এটা একদম তোমাদের মস্তিষ্কে মুখস্থ রাখার চেষ্টা করবে, যে এটা এক্সামে আসতে পারে অনেক সময়। বিভিন্ন আমাদের যে টেট এক্সাম হয়, ত্রিপুরা হোক এবং সি টেট হোক, বিভিন্ন রাজ্যে যে টেট হয়, এই কোশ্চেনটা অনেকবারই রিপিট হয়েছে বিভিন্ন এক্সামে। তো আর্লি চাইল্ডহুডকে বলে টয় এজ, আর্লি চাইল্ডহুড, টয় এজ, আর্লি চাইল্ডহুড, টয় এজ, এটা পুরোপুরি মনে রেখে দেবে তোমরা। নেক্সট কোশ্চেন বলছে, এ চাইল্ড রাইডস উইথ হিজ অর হার লেফট হ্যান্ড and he is comfortable doing things with it, she or he should be। বলছে এখানে একটা শিশু তার বাম হাত দিয়ে লেখে এবং এটা সে তার বাম হাত দিয়ে লিখতেই স্বাচ্ছন্দ্য বোধ করে, অর্থাৎ কমফোর্টেবল ফিল করে। তো এটা কি উচিত? অপশন এতে বলছে ডিসকারেজড, যে উচিত নয়, ডিসকারেজ করা দরকার ওই শিশুকে, যে না তুমি এইভাবে লিখবে না, তুমি ডান হাতে লেখো, সবাই ডান হাতে লেখে। তারপর অপশন বিতে বলছে মেড টু রাইট উইথ দ্য লেফট হ্যান্ড, নাকি বলছে যে লেফট হ্যান্ডে। তো অপশন সিতে কি বলছে? অপশন বিতে বলছে মেড টু রাইট উইথ দ্য রাইট হ্যান্ড, নাকি ওকে আমি ফোর্স করবো রাইট হ্যান্ডে লেখার জন্য।
অ্যান্ড সিতে বলছে অ্যালাউ হিজ প্রেফারেন্স, এবং নাকি তার যে সে যেভাবেই লেখে তাকে আমরা ওইভাবেই প্রেফারেন্স করব, তাকে জোর জবরদস্তি করবো না যে না তুমি তোমার স্টাইলটা চেঞ্জ করো। এর অপশন দিতে বলছে যে তাকে মেডিকেল হেল্পের দরকার আছে, তাকে মেডিকেল হেল্পে নিয়ে যাব। তো বন্ধুরা এখানে অ্যাকচুয়ালি সঠিক উত্তরটি হবে অপশন সি, অ্যালাউ হিজ প্রেফারেন্স। অ্যালাউ হিজ প্রেফারেন্স অর্থাৎ সে যেভাবে কমফোর্টেবল তাকে সেইভাবেই লিখতে দিতে হবে। তো কোশ্চেন নাম্বার 14 কি বলছে, হুইচ ইন্ডিকেটস দ্য চেঞ্জ ইন দ্য কোয়ালিটি অফ অর ক্যারেক্টার অফ এ চাইল্ড। শিশুর যে গুণগত যে চরিত্রের যে পরিবর্তন এটার ইঙ্গিত দেয়। নিচের কোন জিনিসটা, নিচের কোন অপশনটা এখানে রাইট অ্যান্সার হবে যে শিশুর জীবনের যে বিকাশ এটাকে ইন্ডিকেট করে। তো গ্রোথ নাকি ডেভেলপমেন্ট নাকি লার্নিং নাকি এনভায়রনমেন্ট। তো তোমরা অবশ্যই এই অ্যান্সারটা পারবে, এটা সবার পারার কথা, খুবই সাধারণ কোশ্চেন এটা। তো কোশ্চেন নাম্বার 14 এর রাইট অ্যান্সারটি হবে অপশন বি, ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি শিশুর জীবনের চলার পথে তার যে ক্যারেক্টার, তার যে আচরণ, তার যে গুণগত আচরণের যে পরিবর্তনের ইঙ্গিতটা দেয় ডেভেলপমেন্টের মাধ্যমে। নেক্সট কোশ্চেন, লার্নিং ডিপেন্ডস অন কগনিটিভ ডেভেলপমেন্ট। লার্নিংটা কগনিটিভ ডেভেলপমেন্টের উপর নির্ভর করে। এটা কি সব সময় করে নাকি সামটাইমস করে নাকি কখনই করে না নাকি কোনো ক্ষেত্রে করে। তো এখানে রাইট অ্যান্সারটি কি হবে? হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই রাইট অ্যান্সার করছো কমেন্ট বক্সে। ইয়েস, তোমরা প্রতিনিয়ত কমেন্ট বক্সে এইভাবে আনসার করবে, আমাদের অনেকটা ভালো লাগে তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন, এবং তোমাদের বেশি পার্টিসিপেশন আমরা চাই। তাই তোমরা যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে, যদি মনে করো তোমরা হেল্প হচ্ছ একটু হলেও, তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো এখানে রাইট অ্যান্সারটি হবে যে অপশন এ, লার্নিংটা অলওয়েজ ডিপেন্ড করে কগনিটিভ ডেভেলপমেন্টের উপরে। কগনিটিভ ডেভেলপমেন্টের উপরে সব সময় লার্নিং কি করে, ডিপেন্ড করে, নির্ভর করে। নেক্সট কোশ্চেন, দ্য বেস্ট প্লেস অফ সোশিয়াল ডেভেলপমেন্ট। সোশিয়াল ডেভেলপমেন্টের বেস্ট প্লেস কোন সময়? 12 ইয়ার্স, 12 বছর বয়সের একটা শিশুর বেস্ট প্লেস কোন ক্ষেত্রে? সোশিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তার নাইবারহুড নাকি তার ফ্যামিলি না প্লেগ্রাউন্ড নাকি স্কুল। তো এখানে তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও কমেন্ট বক্সে। এখানে রাইট অ্যান্সারটি হবে অপশন সি, প্লেগ্রাউন্ড। খেলার মাঠ হচ্ছে সবচেয়ে বেস্ট প্লেস একটা 12 বছর বয়সের শিশুর জন্য, তার সোশিয়াল ডেভেলপমেন্টের জন্য। নেক্সট কোশ্চেন বলছে, নেচার অফ চিলড্রেন, যে শিশুদের যে প্রকৃতি এটা কেমন হয়? ইমিটেটিভ, তারপর বলছে কনস্ট্রাকটিভ নাকি ইমাজিনেটিভ নাকি ডিস্ট্রাকটিভ। তো অপশন এতে বলছে যে অনুকরণকারী, শিশু কি অনুকরণ করে চলে নাকি কনস্ট্রাকটিভ, কোনো কিছু নতুন কিছু কনস্ট্রাক্ট করার, নির্মাণ করার, তৈরি করার শিশুর প্রকৃতি থাকে, নাকি ইমাজিনেটিভ থাকে নাকি ডিস্ট্রাকটিভ থাকে। তো এখানে রাইট অ্যান্সারটি কি হবে? হ্যাঁ, শিশুরা যখন ছোট সময় থাকে তারা কি করে? তারা অনুকরণ করে, তারা বড়দেরকে অনুকরণ করে চলে। ইমিটেটিভ হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, ড্যাশ ইজ দ্য ক্যাপাসিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ। ড্যাশ ইজ দ্য ক্যাপাসিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ। জ্ঞান অর্জন এবং প্রয়োগ করার ক্ষমতা কোনটার মাধ্যমে আমরা অর্জন করি? তো অপশন এতে হচ্ছে পার্সোনালিটি নাকি ইন্টেলিজেন্স নাকি অ্যাপটিটিউড নাকি অ্যাটিটিউড। তো এখানে রাইট অ্যান্সারটি হবে যে বুদ্ধি, ইন্টেলিজেন্স। শিশুর যতটুকু ইন্টেলিজেন্স থাকবে, ইন্টেলিজেন্সের উপর নির্ভর করেই সে তার ক্যাপাসিটিকে অ্যাকোয়ার করবে, তার যে ক্ষমতা, তার যে নলেজ ওইটাকে গেইন করবে, ওইটাকে বৃদ্ধি করবে। কিভাবে? ইন্টেলিজেন্স। যদি তার মধ্যে বুদ্ধি না থাকে সে বেশি জ্ঞান কিন্তু অর্জন করতে পারবে না এবং এটাকে সঠিকভাবে প্রয়োগও করতে পারবে না যদি ইন্টেলিজেন্স না থাকে। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স ইজ দ্য ক্যাপাসিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ। দেখো নেক্সট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। দেখো, অ্যাডোলেসেন্স মে এক্সপিরিয়েন্স। অ্যাডোলেসেন্সের যে অভিজ্ঞতা, কৈশোরকালের যে অভিজ্ঞতা, এটা কি? ফিলিং অফ সেলফ অ্যাকচুয়ালাইজেশন। ওই সময় কি শিশুর মধ্যে সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা আসে নাকি ফিলিং অফ স্যাটিয়েশন অ্যাবাউট লাইফ নাকি অ্যানেক্সিটি অ্যান্ড কনসার্ন অ্যাবাউট দেমসেলভস
নাকি চিন্তিত থাকে অন্যদেরকে নিয়ে, ফিলিংস অফ ফিয়ার অ্যাবাউট সিনস কমিটেড ইন চাইল্ডহুড, নাকি চাইল্ডহুডের যে ফিলিংস ওইগুলি নিয়ে সে বেঁচে থাকতে ভালোবাসে। তো অ্যাকচুয়ালি অ্যাডোলেসেন্সের সময়, অ্যাডোলেসেন্সের যে অভিজ্ঞতা, অ্যাডোলেসেন্সের সময়ে শিশু ফিলিংটা যেটা, এটা সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা আসে শিশুর জীবনে। সে কি করছে, সে কি করবে, অর্থাৎ জীবনের লক্ষ্যটা ওই সময় সে স্থির করে। একটা শিশু অ্যাডোলেসেন্স পিরিয়ডে তার যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন ওইটা তার মধ্যে আসে। সে নিজেকে নিয়ে চিন্তন করে যে সে ভবিষ্যতে কি হবে, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টিচার হতে চায়। তো এই যে সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা এটা কোন সময় আসে? অ্যাডোলেসেন্সের এই অভিজ্ঞতাটা, এই সেলফ অ্যাকচুয়ালাইজেশনটা আসে, এটা মনে রাখবে। তো বন্ধুরা, তোমরা আমাদের ক্লাসে কতটা হেল্পফুল হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আমরা প্রতিনিয়ত তোমাদেরকে বেঙ্গলি, জিওগ্রাফি, হিস্ট্রি, ইংলিশ অ্যান্ড প্যাডাগজি টেটের এইগুলি কভার করার চেষ্টা করব। এবং যারা এলডিসি এক্সাম দেবে, যারা এলডিসি আছো, তা তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। আমরা এলডিসি অনেকগুলি ক্লাস করে নিয়েছি এবং এলডিসি ক্লাস চলছে। তোমরা ওই সমস্ত ক্লাসও দেখে নিতে পারো, কারণ এলডিসিতে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন আছে, আর যেগুলি টেটের মধ্যেও আছে যারা আর্টসে এক্সাম দেবে। তো অবশ্যই তোমরা আমাদেরকে ফলো করবে, আমাদের চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করবে। আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস, অ্যাপ্রোপ্রিয়েট এক্সামের জন্য ক্লাস প্রত্যেকটি টপিক ধরে আনার চেষ্টা করব। জিওগ্রাফিও প্রত্যেকটি টপিক ধরে আনার জন্য তোমরা কমেন্ট করছো, আমরা এগুলি আনবো। এবং তোমাদের সাহায্য আমাদের দরকার, তোমরা অবশ্যই আমাদেরকে ফুল সাপোর্ট দিয়ে যাবে, এভাবে আমাদের সাথে থাকবে। এবং অবশ্যই ক্লাস ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, এটা হচ্ছে সাবস্ক্রাইব করবে। সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটি ক্লাস তোমরা সঠিক সময়ে পেয়ে যাবে। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ অল।